আসুন শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি। আজকের গল্পের নাম পিস্তল। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। ছেলেগুলো আজকাল 2-4টে ইংরেজি কথা শিখে ফেলেছে। ইয়েস নো শুধু নয়, ভেরি হাংরি সাব, নো ফুড টু ডেজ সাব, অনলি টু পাইস সাব। তারা বেশ গড়গড় করে বলতে পারে। ইংরেজ মার্কিনের তফাৎ পর্যন্ত তারা বোঝে। বলে, ইউ আমেরিকান স্যার, আমেরিকান ভেরি গুড, ব্রিটিশ ভেরি পুয়ার। আবার ইংরেজ দেখলে বলে, ব্রিটিশ ভেরি বোল্ড স্যার, ব্রিটিশ ফাইট। শুনে সৈনিকদের কেউ কেউ হাসে, কেউ কেউ 2 আনা ছুঁড়ে দেয়, আবার কেউ বুট তোলে। ছেলেগুলো খিলখিল করে হেসে প্ল্যাটফর্মে আর এক প্রান্তে সরে পড়ে। ছোট একটা জংশন স্টেশন। আগে 2-4টে ট্রেন দিন রাতের মধ্যে পার করে বিশাল প্রান্তরের মধ্যে সারাক্ষণ ঝিমত। যুদ্ধের বাজারে মিলিটারি কন্ট্রাক্টরের মতো হঠাৎ ফেপে ফুলে একেবারে রাতারাতি চেহারা বদলে গেছে। প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ালে স্টেশনের পূব দিকে যে পাথরের ঢিবিটা এতদিন দিগন্ত আড়াল করে থাকত, ফতে চাঁদ সিন্ধির 1000 কুলি কামিন 6 মাসের মধ্যে গাইতি কোদাল শাবলে সেটা নিশ্চিহ্ন করে দিয়ে সেখানে 3-3টে সাইডিং বানিয়ে ফেলেছে। পশ্চিমের পাথুরে বাজা মাঠটাও রেহাই পায়নি। রেলের আরও একটা লুপ সেখানে বসানো হচ্ছে। অমন 4-5টা বড় বড় নতুন গুদামঘর তৈরি হয়েছে। লোক লস্কর, ইঞ্জিন, মালগাড়ি, মোটর লরিতে স্টেশন গমগম করছে রাত দিন। যুদ্ধের সরঞ্জাম বোঝাই মালগাড়ি তো যাচ্ছে হরদম। দেশি বিদেশি সৈন্যদের যাওয়া আসারও কামাই নেই। ছেলেগুলো এইখানেই ঘুরে বেড়ায়। স্টেশনেই তাদের ঘর বাড়ি। আত্মীয় স্বজন হয়তো তাদেরও ছিল একদিন, কিন্তু সেসব তাদের মনে নেই। কোথাও কোনো সম্বন্ধের ধার তারা আর ধারে না। মেদিনীপুরের ঝড়ে ও বন্যায় তাদের অধিকাংশ এইখানে ছিটকে এসে পড়েছে। কেউ বা এসেছে আপনা থেকে। চিরদিন অনাবশ্যক মানুষের জঞ্জাল যেমন করে এসে এখানে সেখানে জোটে, তেমনি করে তারা লোক বুঝে ভিক্ষে চায়, কিন্তু ভিখিরি তারা নয়। সুবিধে পেলে তারা চুরি করে, কিন্তু চোরও তাদের বলা যায় না। তারা লোহা লক্কর, ইঞ্জিন, মালগাড়ির এক নতুন জগদের বেদে। সময়ের অসীম স্রোতে প্রতি মুহূর্তের ঢেউয়ের উপরে তারা কোনো রকমে ভেসে থাকে। সামনে বা পিছনের কোনো হিসেব রাখে না। 2-4টে এখন তখন তলিয়েও যাচ্ছে। কাল যেমন সেই পা খোড়া বিনি বলে মেয়েটা কাটা পড়ল লাইন পার হতে গিয়ে মালগাড়িতে। মেয়েগুলোর অমনি মরণ দশা, নইলে সবাই তো তারা ছিল সেখানে। সকালে হঠাৎ কোথা থেকে খবর এসেছিল লাইনের মাঝখানে একটা মালগাড়ির বল্টু রাতারাতি খুলে একটা কবজা খানিকটাকে ফাঁক করেছে। সেখানে তারের খোঁচা দিলে চাল গড়িয়ে পড়ছে। পঙ্গপালের মতো তারা সবাই গিয়ে জুটে আজলা আজলা চাল বার করে নিয়েছে। তারপর চৌকিদারের সাড়া পেয়ে সবাই দিয়েছে ছুট। খরগোশের মতো তারা সতর্ক, ইঁদুরের মতো চালাক। তাদের ধরবে কে? মালগাড়ির তলা দিয়ে রেলের তার টপকে দেখতে দেখতে তারা সবাই হাওয়া। শুধু খোড়া বিনি পারেনি।
একটা মালগাড়ি শান্টিং হচ্ছিল। দিশেহারা হয়ে পড়বি তো পড় তারই সামনে। খানিকটা রক্ত মাংসের ডেলা ছাড়া আর কোনো চিহ্ন তারপর তার পাওয়া যায়নি। কোচড়ের চালগুলো চারিধারে ছড়িয়ে পড়েছে। যেগুলো রক্তে মাখামাখি হয়নি সেগুলো অনেকে তারপর কুড়িয়ে নিয়ে গিয়েছে। নেয়নি শুধু নিধে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে থুতু ফেলেছে আর বলেছে, ছো, মেয়েগুলো অমনি আহাম্মক বটে, মরেছে আপদ গেছে। মেয়ে তাদের দলে বেশি সত্যিই নেই, থাকলেও বেশি দিন টেকে না। সবাই কাটা অবশ্য পড়ে না, কিন্তু দুদিন যেতে না যেতে কোথায় যেন হারিয়ে যায়। মনে পড়ে শ্যামা বলে সেই রোগা কালো মেয়েটাকে, হাড্ডিসার কাঠির মতো চেহারা, কিন্তু কারো কারো হাড়েরও একটা স্ত্রী থাকে। মেয়েটার তাই ছিল। গোরা পল্টনগুলোর কাছে সবচেয়ে বেশি পয়সা সেই আদায় করত। নটবরের চা মিষ্টির স্টলে ঝরতি পড়তি বাসি খাবারের টুকরোর বরাদ্দ তার কোনো দিন সকালবেলা বাদ যায়নি। নিধের সঙ্গে ওই একটা মেয়েই পাল্লা দিয়ে রেষারেষি করেছে। মেয়েটার মধ্যে কি যেন একটা ছিল একটু আলাদা। কথাবার্তা বেশি কখনো বলতো না, একা একাই থাকতো বেশি। শৌখিনও ছিল এরই মধ্যে। কাপড়টা এমন করে পরতো যেন তার গেরোয়ার তালিগুলো চোখেই পড়তো না। স্টেশনের ওপারের বাজারে রামজীবনের মুদিখানা থেকে কখন কি ফিকিরে যে তেল জোগাড় করে মাথায় মাখত কেউ জানে না। চুলগুলো তার সনের নুড়ি ছিল না আর সবাইকার মতো। সাঁওতাল মেয়েদের মতো সেই চুল ফিরিয়ে এক পাশে খোপা বেঁধে ফুলও তার একটি গোজা চাই রোজ। সবচেয়ে অদ্ভুত ছিল মেয়েটার চোখ। সাইডিংয়ে সেবার কদিনের জন্য একটা মিলিটারি ট্রেন দাঁড় করানো ছিল, মার্কিন পল্টনের ট্রেন। শুধু একটা প্যান্ট পরে একেবারে আদুর গায়ে গোড়াগুলো দিনরাত গরমে আইঢাই করত। বোতল বোতল বিলিতি ঠান্ডা তাড়ি খেত আর হই হুল্লোড় করত। দু চার টুকরো রুটি, টিনে পোড়া মাছের আচারের একটু আধটু বাকি বকেয়া দু চারটে বিস্কুট তাদের কাছে গেলেই পাওয়া যেত। গোড়ায় গোড়ায় তখন লালমুখ পল্টনের সঙ্গে বেশি পরিচয় তাদের হয়নি। সবাই একটু সমীহ করে ভয়ে ভয়েই থাকত। কিন্তু শ্যামার ছিল নিধের চেয়েও বেশি দুঃসাহস। গাড়ির ছায়ার দিকটায় তাগড়া তাগড়া ৫-৬টা লালমুখ পল্টন বসে বিলিতি তাড়ি খাচ্ছে। শ্যামা সেখানে গিয়েই একেবারে তাদের কাছ ঘেঁষে বসে বলতো, খিদে পেয়েছে সাহেব, দেনা দুটো পয়সা, মুড়ি কিনে খাবো। বাংলা তারা বুঝত না, চাইবার ভঙ্গিটা কিন্তু তাদের অজানা নয়। কেউ একজন ঠাট্টা করে হেসে বিয়ারের বোতলটা দেখিয়ে নতুন শেখা হিন্দিতে বলতো, পিয়েগা? শ্যামা মুখ ঝামটা দিয়ে উঠত, মরণ দশা তোমাদের। মানে না বুঝলেও মুখভঙ্গিটা উপভোগ করে তারা হাসত। কেউ বা রেগে যাবার ভান করত, বলতো, ভাগো ভাগো, মারেগা। মার মুখভঙ্গি দেখে আর সবাই দূরে সরে যেত, কিন্তু শ্যামা সে মেয়ে নয়। ইস, মেরেই দেখো না একবার লালমুখ ভূত বলে ঠায়ে বসে থাকতো। পয়সা না আদায় করে সে উঠবে না। সাহেবরাও তাকে দুদিনেই চিনে নিয়েছিল। সে এলেই বলতো, হিয়ার কামস দ্য ব্ল্যাক স্নেক। রেল কন্ডাক্টর ফতেচাঁদ সিন্ধির আড়কাঠি লালমোহন। সেও তখন থেকেই গোরা পল্টনদের গা ঘেঁষে ঘেঁষে আলাপ করার জন্যে ঘুরঘুর করত।
সময় পেলেই তাদের কাছে গিয়ে ভিড়ত। গোরাদের কথায় তৎক্ষণাৎ সায় দিয়ে সে বলতো, রাইট স্যার, রাইট। সি বাইটস লাইক এ স্নেক, একদম কালো কেউটে সাপ। পল্টনদের বোঝাবার জন্যে সে ডান হাতের কবজির কামড়ের দাগটা পর্যন্ত দেখিয়ে দিত। গোরাগুলো একবার লালমোহনের কবজির দিকে, একবার শ্যামার দিকে চেয়ে নিজেদের মধ্যে কি বলে হাসাহাসি করত। তারপর শ্যামাকে বলতো, তুম স্যাপ হ্যায়। শ্যামার চোখ দুটো সাপের মতোই জ্বলে উঠত। হিংস্রভাবে লালমোহনের দিকে তাকিয়ে সে বলতো, সাপই তো বটে, সেদিন শুধু হাতটা কামড়ে দিয়েছি, এবার একদিন চোখ দুটো ছুবলে নেব কুত্তাটার। গোরারা এসব কথার মর্ম বুঝত না, কিন্তু মুখে তাদের সঙ্গে হাসলেও লালমোহনের ঠোঁটের দুটো পাশ কেমন একটু কুঁচকে যেত কুৎসিত ভাবে। এই শ্যামাও একদিন হঠাৎ কোথায় হারিয়ে গেল। রাত্রে ছেলেগুলো যখন যেখানে সুবিধে হয় দল পাকিয়ে শোয়। শুকনো থাকলে প্ল্যাটফর্মেরই ওপর, বৃষ্টি হলে যেখানে একটু ছাউনি জোটে। শ্যামা কিন্তু রাত্রে দল ছাড়া হয়ে কোথায় যে কোন দিকে শোয় তার ঠিক নেই। কখনো ফাঁকা একটা মালগাড়ির ভিতরে, কখনো জলের ট্যাঙ্কের মাথায়। নিধে কতদিন তাকে ভয় দেখিয়ে বলেছে, একাশুস যেখানে সেখানে, কোন দিন রাত্রে নিয়ে যাবে ধরে। একদিন রাত্রে শ্যামা সত্যি উধাও হয়ে যাবে, তখন কি কেউ ভেবেছে সকালে নটবরের স্টলে তাকে দেখা গেল না? তারপর আর কোনো দিনই নয়। শুয়েছিল হয়তো কোনো মালগাড়িতে, রাত্রে কোনো মুলুকে চালান হয়ে গিয়েছে। কেউ বা বলে রাত্রে ৩ নম্বর সাইডিংয়ে কার যেন কান্না আর চিৎকার শোনা গিয়েছে। কেউ বা চুপি চুপি জানায় লালমোহনের হাত আছে ব্যাপারটায়। হয়তো আছে, এই বিষয়ে লালমোহনের সুনাম কারো অজানা নয়, কিন্তু কে তা মাথা ঘামায়? প্ল্যাটফর্মে অমন উড়ো পাতা কত এসে পড়ে, আবার কোথায় উড়ে যায় দমকা হাওয়ায়। তাছাড়া লালমোহন বড় সোজা লোক নয়। আর কাঠি থেকে ফতে চাঁদের কুলিদের দিন মজুরি দেবার সরকার হয়েছে সে আজকাল। 1000-2000 কুলির জীবন কাঠি মরণ কাঠি তার হাতে। ফতেচাঁদ সিন্ধি বড় বিচক্ষণ কন্ট্রাক্টর। যত কুলি কামিনী লাগুক তার ভাবতে হয় না, পয়সা দিলে এখন চাল মেলে না কোথাও। সে তাই দিন মজুরির বদলে চাল মেপে দেয়। মস্ত বড় গুদামে তার রাশি রাশি চাল ডাল মজুত। সে গুদামের ভার লালমোহনের উপর, সেই মজুরি মাফিক চাল ডাল বেটে দেয় সকলকে। শ্যামার কথা সবাই ভুলে গিয়েছে, নিধেও গিয়েছে। প্রতিদিনের স্রোতে তারা ভেসে যায়। মনও তাদের স্রোতের মতো, কিছু সেখানে বুঝি দাঁড়ায় না। শুধু নিধের মনে কেমন একটা আক্রোশের আগুন আছে লালমোহনের বিরুদ্ধে। লালমোহনকে জব্দ করবার সুবিধে পেলে সে ছাড়বে না, কিন্তু গায়ের ঝাল মেটাবার সময় কই? দিনকাল একেবারে বদলে গিয়েছে এই কিছু দিনের মধ্যে। পেটের জ্বালা নিবতেই সারা দিন রাত চোখ দুটো জেলে রেখে সজাগ থাকতে হয়। বড় কঠিন লড়াই। আশপাশের সমস্ত গা ভেঙে মেয়ে মদ্য বাচ্চা বুড়ো এসে স্টেশনে ভিড় করেছে। কোথাও একদানা চাল নেই। তাদের হাহাকারে স্টেশনে কান পাতা যায় না। ট্রেনগুলো আসে, সারা গায়ে গিজগিজ করা মাছির মতন মানুষ যেন লেপ্টে নিয়ে।
ছাদে মানুষ, জানলায়, দরজায়, হাতলে সর্বত্র মানুষ ঝুলছে। বিলাসপুরে না কোথায় নাকি চাল এখনো সস্তা। বিনা টিকিটে ঝুলতে ঝুলতে তাই মেয়ে মদ্য সবাই চলেছে সে চাল কিনে আনতে, তাও নিজের পয়সায়, নিজের জন্যে নয়। ফন্দিবাজ একদল ব্যবসাদার ঝোপ বুঝে এই বুদ্ধি খাটিয়েছে। বিলাসপুরে আছে তাদের লোকজন, সেখানে গিয়ে পৌঁছতে পারলে তারাই নিজেদের পয়সায় এদের চাল কিনে দেয়। সে চাল আবার বিনা টিকিটে রেলের লোককে এড়িয়ে যথাস্থানে এনে পৌঁছে দিলে তার কিছু ভাগ মেলে। কাতারে কাতারে লোক তাই ট্রেন ধরে ঝুলতে ঝুলতে চলছে। ট্রেনের তলায় পর্যন্ত রডের উপর শুয়ে শুয়ে যেতে তাদের আপত্তি নেই। রোজ অমন 20-25টা পড়ছে, হাত পা ভাঙছে, কাটা পড়ছে। স্টেশনে স্টেশনে কুকুর তাড়া খেয়ে দূরে সরে যাচ্ছে, আবার ট্রেন ছাড়তে না ছাড়তে প্রাণের মাথা ছেড়ে এসে লাফিয়ে উঠছে। যারা যেতে পারছে না স্টেশনে তারাই হন্যে হয়ে ফিরছে পেটের জ্বালায়। তাদের সঙ্গেই খাবার নিয়ে বেঁচে থাকার লড়াই। আগে এমনটা কখনো হয়নি। কোথা থেকে কখন কি জুটবে জানা থাকতো না বটে, কিন্তু উপোস করতেও হতো না। নিধে অবশ্য আজকাল অনেক বেশি শেয়ানা হয়েছে। গোরা পল্টনদের হালচাল সব তার এখন জানা। নির্ভয়ে তাদের মধ্যে সে ঘুরে ফেরে, কি করে তাদের কাছে কি বাগাতে হয় সে জানে। সুবিধে হলে চুরি চামারিও বাদ দেয় না। কোনো সাইডিংয়ে পল্টনের কোনো ট্রেন এসে 2-4 দিন দাঁড়ালে তার বিশেষ ভাবনা থাকে না। কিন্তু লালমোহন সেখানেও আজকাল তার শনি হয়ে দাঁড়িয়েছে। 2 বার তারই শয়তানিতে চোর বলে ধরা পড়ে মার খাওয়া থেকে নিধে কোনো রকমে পালিয়ে বেঁচেছে। তারপর 2-4 দিন আর স্টেশন মুখ হতে পারেনি। স্টেশনের বাইরে বাজারে ঘুরে বেরিয়েছে মন মরা হয়ে। স্টেশন তার জীবন, আর কোথাও নিঃশ্বাস নিয়েও যেন তার সুখ হয় না। স্টেশনের অন্ধি সন্ধি সব তার জানা। ইঞ্জিনের হুইসিল আর গাড়ির সান্টিং এর শব্দ না শুনলে তার ঘুমই আসে না। ভোরের আগে অন্ধকার থাকতে থাকতে প্ল্যাটফর্মের ঝাঁকড়া আবছা গাছগুলো যখন অসংখ্য সবে জেগে ওঠা চড়ুইদের কিচিমিচিতে গানের মেঘের মতো স্টেশনের ওপর ভাসে, তখন সেই কলরব না শুনে জাগলে সত্যি করে সকাল হয়েছে বলেই তার মনে হয় না। নিধে তারপর আবার স্টেশনে ফিরে এসেছে বটে, কিন্তু সারাক্ষণ তাকে ভয়ে ভয়ে সাবধানে থাকতে হয়। কখন লালমোহনের হাতে পড়ে যাবে তার ঠিক নেই। লালমোহন এখন ভয় করবার মতো লোক বটে। ঘুষে বকশিসে সমস্ত স্টেশন তার হাতের মুঠোয়। ফ্যা ফ্যা করে কাঙাল ভিখিরি মেয়েদের সঙ্গে 2টো ফষ্টি নষ্টি করবার জন্যে যে ঘুরে বেড়াতো, বাজারের মাঝখানে তার মাল গুদামের অফিস ঘরে তল্লাটের হোমরা চোমরা এখন গিয়ে মাঝরাতের মজলিস জমায়। একবার আঙুল মটকালে 2-4টে ঘাড় মটকাবার ক্ষমতা সে রাখে। নিধে তার কাছে নেহাত একটা নোংরা ছুচোর সামিল। তবু নিধের উপর তার আক্রোশের অন্ত নেই, তার কারণও আছে। বিনা টিকিটে চাল কিনতে যাওয়ার হিড়িকে রেল লাইন দিয়ে মানুষের যেন বন্যা বয়ে চলেছে রাত দিন। সেই বন্যায় ভেসে যাওয়া পুরুষ মেয়ের পাল হরদম স্টেশনে এসেও ভিড়ছে। বিছিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মের উপর বনের ভাঙা ডালপালার মতো। ভিন জায়গার লোক,
দুদিনের জন্য এসে স্টেশনে আশ্রয় নেয়। কিছুই তারা জানে না এখানকার ব্যাপার ট্যাপার। মেয়েরা এক জায়গায় দলা পাকিয়ে শুয়ে আছে। রাত্রে কোথা থেকে হঠাৎ ফিসফিসে গলায় খবর আসে কাছেই কোনো মালগুদামের দেওয়াল ফুটো হয়েছে। একবার গিয়ে পৌঁছতে পারলেই কোচড় ভর্তি চাল। সবাই হয়তো বিশ্বাস করে না, কিন্তু পেটের জ্বালায় মাথার ঠিক থাকবার কথা নয়। মরিয়া হয়ে যারা যায় তাদের সবাই আর ফেরে না। বাছাই করা 2-4টে অন্ধকারে একেবারে গায়েব হয়ে যায়। এমন খবর প্রায়ই আসে। বেছে বেছে ঠিক সমস্ত জোয়ান মেয়ে যে দঙ্গলে আছে সেইখানে। নিধে আর তার দলবলের এসব ব্যাপার জানা। কোথায় তারা ঘাপটি মেরে থাকে বলা যায় না। মাঝরাতে অমন ফিসফিসিনি উঠলে কখনো তাদের গলা শোনা যায়, কে গো, থাকো মাসি না? ঠাকুমাসি থতমত খেয়ে প্রথমটা চুপ করে যায়। তারপর গাল পেড়ে বলে, কে রে তুই মুখ পোড়া উলা উঠো? জবাব আসে, তোমার বোন গো মাসি, চিনতে পারলে না? না চেনো তো তোমার লালমোহনকে গিয়ে শুধিও। লালমোহনকে বলে তোদের মুখে নুড়ো জ্বালবার বন্দোবস্ত করছি গিয়ে। তাই করো মাসি, আর ওই সঙ্গে লালমোহনকে গিয়ে বলো মাল গুদামে আর 2টো দরোয়ান রাখতে। হামেশা এত লুট হলে আর সেখানে থাকবে কি? এই তো পরশু এই খবরই এনেছিলে না? চারদিকে মেয়েদের মধ্যে যেন মৌচাকে ঢিল পড়ায় গুঞ্জন বাড়তে থাকে। গতিক সুবিধে নয় দেখে থাকো মাসি গজরাতে গজরাতে সরে পড়ে। কিন্তু নিধের দল তো আর সারা রাত গোটা স্টেশনটা পাহারা দিয়ে বেড়াতে পারে না। অত গরজও তাদের নেই। নেহাত চোখ কানের বাইরে না হলে একটু রগড় না করে পারে না, এই যা। কিন্তু এসব শয়তানি লালমোহনের অজানা নয়। হাতে পেলে সে এখন তাকে জ্যান্ত পুঁতে ফেলতে পারে। তার রাগ যে কতখানি ছকার বেলায় টের পাওয়া গিয়েছে। ছকা ওরই মধ্যে ছিল একটু বোকা শোকা। দিন দুপুরে বাজারের মধ্যে সেদিন থাকো মাসিকে দেখে টিটকিরি দিয়ে বলেছিল, কি গো থাকো মাসি, দিনে আবার বাজার করছো কবে থেকে? তোমার তো রাতের বাজার স্টেশনে। যারা জানে তারা শুনে হেসেছিল। থাকো মাসি শুরু করেছিল গাল পাড়তে। ঠিক সেই সময়ে কাঁসাই নদীর বালি বোঝাই লরি নিয়ে আসছিল স্বয়ং লালমোহন। গোলমাল দেখে লরি থামালো। ধরা পড়ল ছকা। মাল গুদামের অফিস ঘরের পিছনে কখানা বেত তার পিঠের উপর ভেঙেছে তার ঠিক নেই। তারপর চুরির দায়ে চালান হয়ে গিয়েছে সদরে। নিধে আর তার সাঙ্গপাঙ্গর উপর লালমোহনের জাত ক্রোধ কি সাধে? হাল ফেরার সঙ্গে ভোল বদলে ফেলে সবাইকে সব কিছু পুরনো কথা সে ভুলিয়ে দিয়েছে। বাজারে স্টেশনে লালমোহন এখন লালবাবু। শুধু এই হতভাগা স্টেশনের জঞ্জালগুলো কিছু ভোলে না। এখনো তারা দূর থেকে টিটকিরি দেয়, তার নামে ছড়া কাটে। এরই মধ্যে একদিন শ্যামার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, সেই শ্যামা আবার ফিরে এসেছে স্টেশনে। কিন্তু সে কালকে উঠে গেল কোথায়? চিরকাল তার হাড় সার চেহারা, কিন্তু সে হাড় ছিল যেন ধারালো ইস্পাতের। এখন যেন পোড়া পাকাটি, টুসকি দিলে ভেঙে যাবে। আগেকার যারা এখনো টিকে আছে তারা নানান কথা শুধোয়। কোথায় ছিলি এতদিন? গিয়েছিলি কেন? কেন এমন হাল? শ্যামা জবাব দেয় না। কে একজন বলে, লালমোহন নাকি তোকে ধরে নিয়ে গিয়েছিল।
শ্যামার চোখ দুটো দেখে এবার মনে হয় যে কালসাপ এখনো একেবারে মরে যায়নি, সবে খোলস ছেড়ে এসে শুধু নেতিয়ে পড়েছে। কিন্তু নেতিয়ে একেবারে যে ভেঙে পড়েছে, মরার মতো ফ্যাকাশে চেহারা, নড়ে বসতে যেন জোর নেই। থেকে থেকে কি বিশ্রীভাবে যে বুক চেপে ধরে কাশে। কে যেন বলে শ্যামার বাচ্চা হবে। লুকিয়ে তাই নিয়ে সবাই হাসাহাসি করে, নিধে তার মধ্যে থাকে না। শ্যামার বাচ্চা হবে ভাবতেই তার কেমন বিশ্রী লাগে। নিজেদের বয়সের হিসেব তাদের নেই, শরীরের বাড়ের মতো বয়সও তাদের যেন কোথায় এসে থেমে গিয়েছে। কিন্তু শ্যামা যে তার চেয়ে বেশি বড় নয় সে জানে। শ্যামাকে একদিন সে হিংসে করেছে, তার সঙ্গে রেষারেষি করেছে, তাকে নিজেদের একজন ভেবে। বাচ্চা বইবার শাস্তি ভোগ করবার মতো শ্যামা যে হঠাৎ একটা আলাদা জাতের হয়ে যেতে পারে এ তার ধারণারই যেন বাইরে। হাওয়ায় ওড়া তার হালকা মন কোথাকার একটা কালো মেঘের চাপে ভারী হয়ে ওঠে। তাই সে মেঘের ভিতর থেকে একটা চাপা বিদ্রোহ থেকে থেকে গুমড়ে ওঠে। ঠিক কার বিরুদ্ধে সে বোঝে না, বুঝতে গেলে শুধু লালমোহনের ঠোঁট বাঁকানো মুখটাই চোখের ওপর ভাসতে থাকে। 2 নম্বর সাইডিংয়ের কারখানা ঘরের পিছনে রাতের বেলা শ্যামা কোথায় এসে শোয় নিধে জানে। স্টেশনে আজকাল আলো নেই বললেই হয়। অন্ধকারে কালো করগেটের দেয়ালের গায়ে শ্যামা যেন একেবারে মিশে থাকে। নিধে এসে তার পাশে বসে পড়ে, তারপর নেহাত যেন তাচ্ছিল্যভাবে জিজ্ঞেস করে, কোথায় ছিলি দিনভর? জোটেনি বোধহয় কিছু। শ্যামা উত্তর দেয় না, তার কাশির ধমক উঠেছে বলেই বোধহয়। আজকাল সে সত্যি বেশি দূর ঘুরে ভিড়ে ভিক্ষে করতেও পারে না। নিধে একটা কাগজের মোড়ক খুলে কি 2-1টা মুখে ফেলে চিবোয়, তারপর কাগজটা শ্যামার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত আমিরি চালে বলে, ভালো লাগে না আর ছাই পাশ চিবোতে, নে খাবি তো খা। শ্যামা তবু হাত না বাড়িয়ে চুপ করে বসে কাশির ধমক সামলে হাঁপায়। নিধে খেকিয়ে ওঠে, বড় যে নবাবজাদি হয়েছিস দেখছি, দিচ্ছি তো নেওয়াই হচ্ছে না, না নিস তো মর উপোস করে, আমার কি। অন্ধকারেও শ্যামার চোখ এবার যেন জ্বলে ওঠে, গলাটাও সেই সঙ্গে, মরবো না মরবো না, দুশ্মনের চিতের আগুন না দেখে নয়। নিধে গুম হয়ে বসে থাকে, তার মনের সেই কালো মেঘ থেকেও একটা জ্বালাময় আগুন যেন ঠিকরে বেরোয়। শ্যামা এবার কাগজটা তুলে নিয়ে তা থেকে 2-1টা টুকরো চিবোয়। কি বা তাতে আছে? 2টো কুটনোর খোলা, রুটির শক্ত টুকরো, মাংসের হাড়, ডিমের খোলা। বুঝি কোনো চলতি ট্রেনের হেসেলের জঞ্জাল বাবুর্চিরা যেতে যেতে ফেলে দিয়েছে কাগজে মুড়ে। অমন 50টা মানুষ আর কুকুরের কাড়াকাড়ির ভিতর থেকে তাই ছো মেরে নিয়ে আসতে হয়েছে নিধেকে। ছাই পাশ চিবোতে তার ভালো লাগে না বলেই বোধহয় এত রাত পর্যন্ত কাগজের মোড়কটা সে সাবধানে আগলে নিয়ে ফিরেছে। ট্রেনের হেসেলের জঞ্জালও সব দিন জোটে না। 2 দিন ধরে ইঁদুরের মতো শেয়ানা নিধেকেও হয়রান হয়ে ঘুরে বেড়াতে হয়েছে খিদের জ্বালায়। স্টেশন ছেড়ে বাজার পর্যন্ত সে হানা দিয়েছে। খাবারের দোকানের ফেলে দেওয়া পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে চেটেছে। 2-4 টুকরো পচা তরি তরকারি, মাছ কেউ কোথাও ফেলেছে কিনা খুঁজে ফিরেছে, কিছুই তবু জোটেনি। স্টেশনে এরই মধ্যে লালমোহনের হাতে ধরা সেদিন পড়ে গিয়েছিল আর কি।
লালমোহন কি কাজে এসেছিল স্টেশনে? ওভারব্রিজ দিয়ে নামবার পথে একেবারে মুখোমুখি বললেই হয়। কোনো রকমে লাফ দিয়ে পালিয়ে নিধে প্ল্যাটফর্মের নিচে গিয়ে ঘাপটি মেরে লুকিয়েছে। লালমোহন তাকে দেখতে পায়নি, কিন্তু শ্যামাকে সে দেখেছে। শ্যামার তাড়াতাড়ি হাঁটবার ক্ষমতা নেই, তবু সে লালমোহনের কাছ থেকে দূরে সরে গিয়ে ওভারব্রিজের তলায় লোহার থামগুলোর সঙ্গে নিজেকে যেন মিশিয়ে দিতে চেয়েছে। কিন্তু লালমোহন নিজে থেকেই গিয়েছে এগিয়ে, ঠোঁট বেঁকিয়ে বলেছে, আরে কে, শ্যামা না? বাহ বাহ, চেহারার যে খুব খোলতাই হয়েছে দেখছি। ভাগ্যিস রাতের বেলা দেখিনি, নইলে ভিড়মি যেতাম। নতুন একটা ভিখিরি মেয়ে বলেছে, কি করবে বাবু, খেতে না পেয়ে এমন দশা। খেতে না পেয়ে? পেট তো খালি বলে মনে হচ্ছে না, বলে নিজের রসিকতায় গলা ছেড়ে হেসে লালমোহন ভিখিরি মেয়েটাকে 2 পয়সা ছুঁড়ে দিয়ে চলে গিয়েছে। নিধের মনে হয়েছে তার মাথার ভিতরকার সেই কালো মেঘটা তার চোখের উপর নেমে যেন সব ঝাপসা করে দিলে কয়েক মুহূর্তের জন্যে। তারপরের দিনই বিকেলের দিকে সেই মিলিটারি ট্রেনটা এসেছিল। বেশিক্ষণ নয়, 1 ঘণ্টা 3 বুঝি দাঁড়িয়েছিল স্টেশনে। আর সকলের সঙ্গে নিধেও গিয়েছিল যা পারে গোরা পল্টনদের কাছে বাগাতে। কিন্তু ট্রেন ছাড়বার অনেক আগেই তার আর পাত্তা পাওয়া যায়নি। সবাই একটু অবাক হয়েছে বই কি, পল্টনদের সঙ্গে আলাপ জমাতে নিধেই সবার সেরা, সেই সবচেয়ে তুখোড়। ইংরেজি ফড়ফড় করে বলে, ট্রেন ছাড়বার আগে সরে পড়বার বান্দা সে তো নয়। লালমোহন সেদিন পানে এলেও না হয় ব্যাপারটা বোঝা যেত। লালমোহন গোরা পল্টনের গাড়ি এলে এখনো মাঝে মাঝে এসে হাজির হয়। সাহেব শুভর গা ঘেঁষে তোয়াজ করবার শখ এখনো তার আছে, কিন্তু লালমোহন সেদিন এদিক মাড়ায়নি। তবু নিধে এ তল্লাটে আর ছিল না। ট্রেন ছাড়বার পর নিঃশব্দে সে পয়েন্টসম্যানের কেবিনের পাশ দিয়ে বেরিয়ে এসেছে। তারপর আবার অন্ধকারে মিশে গিয়েছে। অনেক রাত্রে 2 নম্বর সাইডিংয়ের কারখানা ঘরের পাশে শ্যামা তার দেখা পেল। ছায়ার মতো নিঃশব্দে নিধে এসে পাশে বসবার পর শ্যামাই নিজে থেকে ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলে, এনেছিস কিছু? এনেছি। নিধির গলার স্বরটা যেন কেমন। শ্যামা আগ্রহ ভরে বললে, কই দেখি। নিজে থেকে এমন করে শ্যামা কখনো খেতে চায় না। 2 দিন ডাহা উপোসের পর পাথরেও চিড় ধরে। নিধের তাই বুঝি বলতে গলাটা ধরে গেল, খাবার পায়নি কিছু। শ্যামা একেবারে গুম হয়ে গেল এবার। নিধে খানিক চুপ করে থেকে প্রায় যেন চুপি চুপি বললে, আজ রাত্রে যাবি ঠাকুমাসির সঙ্গে লালমোহনের মালগুদমে? আমি যাব? শ্যামার চোখ দুটো জ্বলে উঠল অন্ধকারে। নিধের মনে হলো এক্ষুনি যেন সে বাঘিনীর মতো হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। ধীরে ধীরে সে আবার তাই বললে, আজই যাবার দিন, এই নে। কি একটা জিনিস অন্ধকারে শ্যামার দিকে সে বাড়িয়ে দিলে। তাতে হাত দিয়েই শ্যামা চমকে উঠল। ঠান্ডা শক্ত একটা কি। অবাক হয়ে জিজ্ঞাসা করলে, কি এটা? নিধে বুঝিয়ে দিয়ে বললে, আঁচলে বেঁধে নে। অনেক রাত পর্যন্ত অন্ধকারে স্টেশনে এধারে ওধারে ঘুরে বেরিয়ে তারপর নিধে লালমোহনের গুদামের দিকে পা বাড়ালো। এতক্ষণে সময় হয়েছে নিশ্চয়ই, কি যে এর মধ্যে হয় তা সে ভালো করেই জানে।
থাকো মাসি আটঘাট বুঝে এসে চুপি চুপি কথাটা যথাস্থানে রটায়। খিদির জ্বালায় উন্মত্ত ছোটখাটো একটি দল লোভ সামলাতে না পেরে তার পিছু নেয়। আসল জায়গার হদিশ দিয়ে ঠাকুমাসি তারপর সরে পড়ে। কারো তখন আর দিক বিদিক জ্ঞান নেই। ঠাকুমাসির কথা একেবারেই মিথ্যে নয়। গুদামের পিছন দিকে সত্যি একটা ছোট দরজা খোলা। সেখান দিয়ে চালও কারা বার করে আনছে দেখা যায়। তারা গিয়ে সেখানে জড়ো হয়, সাহস ভরে ভিতরে যায় এক এক করে। চাল একটু আধটু মারধর খেয়ে যারা ছাড়া পায় তারা ভাবি খুব বাঁচলাম, কিন্তু ধরে যাদের রাখবার তারা ঠিক ধরা পড়ে। চোরের মার খেয়ে সবাই নিঃশব্দে হজম করে। চোরের নালিশ মুখ ফুটে কেউ জানাতে পারে না। 3 নম্বর সাইডিং এরপর ঢালু রেলের লাইনের পাটটা দিয়ে নেমে গেলে শালবন পড়ে সামনে। সেই শালবনের ভিতর দিয়ে খানিকটা গেলেই ফতেচাঁদ সিন্ধির গুদম। ফতেচাঁদ আজকাল এ অঞ্চলে থাকে না, আর কোনো বড় কাজ নিয়ে চলে গিয়েছে কোথায়। লালমোহনই এখানে সর্বে সর্বা। শালবনের ভিতর খানিকটা এগিয়ে গিয়ে নিধি চুপ করে দাঁড়ায়। নিস্তব্ধ থমথমে রাত। আকাশে চাঁদ নেই। দূরে কোথায় একটা সান্টিং করা ইঞ্জিন যেন হাঁপাচ্ছে। কোথায় কটা কুকুর 2-4 বার ডেকে থেমে গেল। শালবনের মাথায় তারাগুলো যেন তারই মতো কি একটা শোনবার অপেক্ষায় অধীর হয়ে কাঁপছে। কি সে শুনতে চায়? কিছু নয়, শুধু হঠাৎ একটা শব্দ, হয়তো তার সঙ্গে একটা চিৎকার। কিন্তু রাতের স্তব্ধতা অমন করে অকস্মাৎ ভাঙে না। একটা হালকা হাওয়ায় কটা পাতা খসখস করে উড়ে যায়। রাত চড়া একটা পাখি ডেকে ওঠে। অনেকক্ষণ নিধে তবু সেখানে দাঁড়িয়ে থাকে। মশারা তার সন্ধান পেয়ে ঘিরে ধরে গুনগুন করে। এদিক ওদিক সে পায়চারি করে খানিক, কিন্তু রাত তবু তেমনি স্তব্ধ। শুধু স্টেশনে গাড়ি জোড়ার শব্দ আসে মাঝে মাঝে। একটা মালগাড়ির চলে যাওয়ার ঘর ঘর শোনা যায় অনেকক্ষণ। একটা ইঞ্জিন হুইসেল দিয়ে ওঠে, আর কিছু নয়। ঘুমে যখন চোখ একেবারে জড়িয়ে আসে তখন অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও নিধে ভোরের দিকে আবার স্টেশনে ফিরে যায়। সকালবেলা ঘুম যখন ভাঙে তখন বেশ ভালো। ভোরের অন্ধকারে পাখির কলরব ভরা গানে মেঘের মতো আবছা গাছগুলো আজ সে দেখতে পায়নি। উঠে শুনল বাজারে কি একটা কাণ্ড ঘটেছে। অনেকে ছুটছে সেদিকে, তাকেও যেতে হলো। রীতিমতো ভিড় জমে গিয়েছে এক জায়গায়। একটা মেয়ে ধুলোর উপর পড়ে আছে লুটিয়ে। অজ্ঞান হয়েছে না মারা গিয়েছে বলা যায় না। হাত পাগুলো যেন যন্ত্রণায় বেঁকে গিয়েছে। নানান জনে নানান কথা বলে। বলে খুন খারাপি নয়, মরেছে মোক্ষম রোগে, না যার কিনা পেটের জ্বালা। কেউ জিজ্ঞেস করে, কে হে মেয়েটা? মেয়েটা শ্যামা নয়। ভিড় থেকে বেরিয়ে স্টেশনের দিকে খানিকটা এগুতেই শ্যামার সঙ্গে দেখা হয়। রাস্তার ধারে বসে পড়ে বুক চেপে ধরে কাশছে। নিধে তার কাছে ছুটে যায়। যা বলতে চায় তা কিন্তু বলতে পারে না। শ্যামা কাশতে কাশতে করুণভাবে তার মুখের দিকে তাকায়। তার আঁচলের দুধারে দুটো পুটুলি বাঁধা। একদিকে খানিকটা চাল, আর একদিকে নিধের দেওয়া সেই পিস্তল।